আগের সপ্তাহে ক্লাসে আমি রেচন শুরু করেছিলাম। যে প্রথম ক্লাসে আমি রেচন নিয়ে যে টপিক ডিসকাস করেছিলাম সেটা হলো উদ্ভিদের রেচন। সেখানে তরুক্ষীর উপাখ্যার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছিল। বলেছিলাম আজকের অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করব মানবদেহের রেচনতন্ত্র ও প্রাণীদের রেচন নিয়ে। তারা এই দুটো টপিক আমাদের বাকি আছে, একটা প্রাণীদের রেচন আর একটা মানবদেহের রেচনতন্ত্র। প্রথমে আজকে হেডিং করো মানবদেহের রেচনতন্ত্র। প্রত্যেকে হেডিং করো মানবদেহের রেচনতন্ত্র, এক্সক্রিটরি সিস্টেম অফ হিউম্যান। দেখো, মানবদেহের রেচনতন্ত্র বললেই আমাদের যে টপিক বা যে বিষয়টা মনে আসে সেটা কি? বৃক্কের কথা। কারণ বৃক্ক হলো মানবদেহের প্রধান রেচনাঙ্গ। প্রত্যেকেই জানি বৃক্ক হলো আমাদের, বৃক্ক বা কিডনি হলো আমাদের দেহের প্রধান রেচনাঙ্গ। এবার প্রথমেই যেটা জানতে হয়, প্রথম টপিক বৃক্কের গঠন। বৃক্কের গঠন নিয়ে একটু আলোচনা করা যাক। বৃক্কের গঠন বলতে আমরা কি বলতে চাইছি? দেখো, কেউ বলতে পারবে বৃক্ক দেখতে কেমন হয়? বলা উচিত, কিন্তু এটা প্রত্যেকে কম বেশি জানো। বলো, বৃক্ক দেখতে কেমন হয়, কতগুলো করে থাকে? দেখো, মানব শরীরে দুটো বৃক্ক বর্তমান, হ্যাঁ কি না? যেটি একদম সিদ্ধারার একদম নিম্ন অংশে পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা যুক্ত, এবং একজোড়া বৃক্ক বর্তমান, যে বৃক্ক মোটামুটি ছোট ছোট সিমবীজের মতো দেখতে হয়। এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, হ্যাঁ কি না? এবার যেটা গঠনে যেটা গুরুত্বপূর্ণ, যে বৃক্কের দুটো পার্ট রয়েছে, একটা কটেক্স, একটা মেডালা, হ্যাঁ কি না? কাকে বলে কটেক্স, কাকে বলে মেডালা, কেউ বলতে পারবে? খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবে কাকে বলে কটেক্স, কাকে বলে মেডালা? জাস্ট গঠন আন্ডারে একটা পয়েন্ট কোড করো যে কটেক্স। তাহলে কটেক্স কি, ভালো করে শুনে নাও। যে বৃক্ষকে যদি লম্বচ্ছেদ করা হয় তাহলে বাইরের হালকা লাল বর্ণের যে অংশটি থাকে তাকে বলা হয় কটেক্স। লিখে রাখো, বৃক্ষের লম্বচ্ছেদে বাইরের হালকা লাল বর্ণের অংশটিকে কটেক্স বলে। ওকে, এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি? মেডালা। তাহলে মেডালা কোনটা বলা উচিত? দেখো, তাহলে দুটো অংশ, একটা বাইরের দিকের, একটা ভিতর দিকের। তাহলে লম্বচ্ছেদে বাইরের দিকে কথাটা মিস করে গেছি, বাইরের দিকে। তাহলে ভিতরের দিকে যে গাঢ় অংশটি বর্তমান সেটাকে বলা হয় মেডালা। লিখে রাখো, ভিতরের দিকে অপেক্ষাকৃত গাঢ় অংশটিকে মেডালা বলে। অসুবিধা নেই, এই কটেক্স মেডালা নিয়ে কিন্তু কোশ্চেন আসে, মেডালা বলে। ওকে, প্রত্যেকেই কম বেশি জানি। এরপরে আর একটা কোশ্চেন আসতে দেখা যায়, সেটা হচ্ছে হাইলাম। কেউ বলতে পারবে হাইলাম কি? এসা বলা যাবে হাইলাম কি? বৃক্কের কোন অংশকে হাইলাম বলে? কারো কোনো আইডিয়া আছে বৃক্কের কোন অংশকে হাইলাম বলে? দেখো, বৃক্কের যে অবতল খাঁজযুক্ত অংশ থেকে গবিনী, বৃক্কীয় শিরা ও বৃক্কীয় ধমনী যুক্ত থাকে বা অংশ নির্গত হয় তাকে বলা হয় হাইলাম। জাস্ট নোট ডাউন করো, বৃক্কের যে অবতল খাঁজযুক্ত অংশে গবিনী, বা যেটাকে আমরা ইংলিশে ইউরেটার বলি, গবিনী, বৃক্কীয় শিরা ও ধমনী যুক্ত থাকে তাকে হাইলাম বলে। ওকে, কোনো অসুবিধা নেই। এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার চলে এসো, বৃক্কের গঠন তো আমি আলোচনা করলাম। এরপরে নেক্সট টপিক হচ্ছে বৃক্কের আকার। দেখো, নারী ও পুরুষ এটা কিন্তু আকার কিন্তু ভিন্ন হয় বা ওজন ভিন্ন হয়, এটা একটু মনে রাখতে হবে। দেখো, বলতে পারবে পুরুষ বৃক্কের স্বাভাবিক ওজন কত? দেখো, ওজন বলে জাস্ট ও সাব হেডিং করো একটা, ওজন পুরুষদের ক্ষেত্রে নোট ডাউন করো, গুরুত্বপূর্ণ, 125 থেকে 170 গ্রাম। ওকে, আর স্ত্রী দেহে বা মহিলাদের কত 115 থেকে 155 গ্রাম। ওকে, মনে রাখা উচিত, কিন্তু বোঝা গেছে। এবার আর একটা মনে রাখবে,
সে স্ত্রী দেহ হোক বা পুরুষ দেহ হোক, প্রত্যেকের ক্ষেত্রেই বাম মানে লেফট যে কিডনি বা বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় কিছুটা আয়তনে বা আকারে বড় হয়। লিখে নাও, বাম বৃক্ক থেকে সবসময় ডান বৃক্ক থেকে আকারে বড় হয়। এটা জাস্ট এরকমভাবে লিখে রাখো, তাহলে আর বেশি করে লিখতে হবে না। তাহলে বাম বৃক্ক থেকে ডান বৃক্কটি আকারে ছোট হয়, কোনো অসুবিধা নেই। তাহলে এই গেল হচ্ছে আকার ও গঠন বৃক্কের। এবার তোমাকে জিজ্ঞাসা করা হয় যে বৃক্কের কাজ কি, কি বলবে? কি বলবে বৃক্কের কাজ কি? একটা কেউ অন্তত কাজ আশা করি কেউ না কেউ বলো, বলো সহজ তো, বৃক্কের কাজ কি? উৎপন্ন করে, একদমই তাই। অর্থাৎ বলতে পারি যে বিপাকজাত দূষিত বস্তুগুলো, যেগুলো নাইট্রোজেন ঘটিত, সালফার ঘটিত, এদেরকে মূত্রের সঙ্গে নির্গত করে দেয়। অর্থাৎ রেচন প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য বৃক্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। ওকে, তাই আমরা কাজ বলে লেখাচ্ছি না, কাজ কিন্তু এরগুলোই। এরপরের যে পয়েন্টটা আসে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নেফ্রন। এই নেফ্রন সম্পর্কে জানতে হবে একটু। নেফ্রন কি, এটাও তোমাদের বলা উচিত। নেফ্রন হলো বৃক্কের গঠন, ব্যাস নোট ডাউন করে নাও, বৃক্কের গঠনগত ও কার্যগত একক। বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। একক হলো নেফ্রন। ওকে, এবার যেটা গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, এই এক একটি বৃক্কে কতগুলো করে নেফ্রন থাকে বলতে পারবে? 10,000 একদমই নয়, 10 লক্ষ। লিখে নাও, এক একটি বৃক্কে প্রায় অফকোর্স প্রায়, একদম তুমি প্রপার ভ্যালু বলতে পারবে না, প্রায় 10 লক্ষ করে নেফ্রন বর্তমান। অসুবিধা নেই, হ্যাঁ কি না? 10 লক্ষটি করে নেফ্রন বর্তমান। এরপরে আমায় যেটা জানতে হবে যে নেফ্রনের গঠন। দেখো, নেফ্রনের গঠন বলতে নেফ্রনের বিভিন্ন অংশ। দেখো ছবি এই মুহূর্তে দেখো আমি আঁকতেই পারি, আঁকার কোনো অসুবিধা কিছু নেই, একটু দেখে নাও ছবিটা কীরকম হয়, তার রেসপেক্ট আমি বলবো আর কি। দেখো পেনে আঁকছি, যতটা পারে আঁকা যায়। দেখো একটা প্রথমে এই দিকে একটা সংগ্রাহী নালিকা থাকে, হ্যাঁ কি না? আমরা প্রত্যেকে প্রায় জানি একটা সংগ্রাহী নালিকা বর্তমান। এই সংগ্রাহী নালিকা থেকে কি হয় বলতে পারবে? সংগ্রাহী নালিকা থেকে কী উৎপন্ন হয়? সংগ্রাহীরা থেকে দুটো নালিকা উৎপন্ন হয়, একটা হচ্ছে নিকটবর্তী, একটা হচ্ছে দূরবর্তী, হ্যাঁ কি না? একটা নিকটবর্তী, একটা দূরবর্তী। তাহলে সংগ্রাহী নালিকার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দূরবর্তী। এই দূরবর্তী সংগ্রাহী নালিকা একটা ইউ আকৃতি গঠন তৈরি করে। যে ইউ আকৃতি গঠনটাকে কি বলি আমরা? বলা হয় লুপ অফ হেনলি বা হেনলির লুপ। আশা করি এটা প্রত্যেকেই জানো। এই হেনলির লুপে গিয়ে আবার একটা প্যাঁচ আকৃতি তৈরি করে, যেটাকে আমরা বলি কি? যে নিকটবর্তী সংবর্ত নালিকা, হ্যাঁ কি না? প্রত্যেকটার ইংলিশটা আমি বলবো। এবার এরপরে একটা এরকম ফুলের কুড়ি সদৃশ্য একটা অংশ গঠন করে, যে গঠনটাকে বলা হয় কি? যে গঠনটাকে বলা হয় হচ্ছে একটা গ্লোমেরুলাস আর একটা ম্যালপিজিয়ান কর্পাসেলস, হ্যাঁ কি না? মোটামুটি জানি আমরা, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল। এবার এই ম্যালপিজিয়ান কর্পাসেল আবার দুটো ভাগ, যেটা বললাম গ্লোমেরুলাস সব থেকে গুরুত্বপূর্ণ, আর একটা কি? যেটা একটা কাপের মতো সদৃশ্য দেখতে পাচ্ছ একটা, যেটা কুঁড়ি বললাম, সেটা কি? সেটা হচ্ছে ব্যাওম্যানস ক্যাপসুল। আশা করি বোঝা গেছে। দেখো এটা আমি সিঙ্গেল ডটেড করেছি, এটা সিঙ্গেল নয়, এটা একটা নালিকা সদৃশ্য, তো এটা একটা নালিকার মতো অবস্থা থাকে। তাহলে মোটামুটি কটা ভাগে ভাগ করতে পারি? এই পার্টটা কি? এটা হচ্ছে সংগ্রাহী নালিকা, হ্যাঁ কি না? এরপরে এই যেটা সংগ্রাহী নালিকার যেটা কাছাকাছি, সেটা কি? সেটা দূরবর্তী সংবর্ত নালিকা, দূরবর্তী সংবর্ত নালিকা, হ্যাঁ কি না? এবার এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে হেনলির লুপ, প্রত্যেকেই প্রায় জানো হেনলির লুপ। এবার এই অংশটা কি? এই অংশটা হচ্ছে নিকটবর্ত সংবর্ত নালিকা, নিকটবর্তী সংবর্ত নালিকা। ওকে, এই অংশটা কি? এই অংশকে টোটাল বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসেল। ম্যালপিজিয়ান কর্পাসেল আবার দুটো ভাগ থাকে, তার মধ্যে এই পার্টটা কি? এটাকে বলা হয় ব্যাওম্যানস ক্যাপসুল, আশা করি জানি, ব্যাওম্যানস ক্যাপসুল। আর এর ওপরের পার্টটা কি? দ্যাট ইজ গ্লোমেরুলাস।
হ্যাঁ কি না? মোটামুটি এটা নেফ্রনের অংশ। দেখো মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিতে পেরেছি যে নেফ্রনের মানে কী কী অংশ কী কী বর্তমান। এবার যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ছবি বা না জানলেও কিন্তু আমাদের কোশ্চেন যেগুলো ইনফরমেশন সেগুলো জানতে হয় কীরকম। মোটামুটি কটা অংশ আমরা পড়লাম, দেখো কী কী পড়তে হচ্ছে। গ্লোমেরুলাস, বায়োম্যান্স ক্যাপসুল, নিকটবর্তী সংবর্তনালিকা, দূরবর্তী সংবর্তনালিকা, হেনলির লুপ, সংগ্রাহী নালিকা। এই ছটা যে প্রপার অংশ তার মধ্যে গ্লোমেরুলাস আর বায়োম্যান্স ক্যাপসুলকে একসঙ্গে কী বলে? ম্যালপিজিয়ান কর্পাসল। লিখে নিতে পারো, ম্যালপিজিয়ান কর্পাসল। তাহলে এই যে দুটো মিলিয়ে যে ম্যালপিজিয়ান কর্পাসল বা এই যে ছটা অংশ যেগুলোকে আমি টিক মারলাম, এই ছটা যে নেফ্রনের অংশ, এদের কাজ কি বা এরা কোন কোন বস্তু শোষণ করে, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। ভালো করে বুঝে দেখো তাহলে কি কি। ম্যালপিজিয়ান কর্পাসলের দুটো অংশ, 3 নম্বর, 4টে, 5টা, 6টা। এই ছটা কিন্তু আমি একটু ছক করে মানে লিখিয়ে দেবো। এই ছকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলো প্রত্যেকে পরে হেডিং করো যে নেফ্রনের বিভিন্ন অংশের কাজ। নেফ্রনের বিভিন্ন অংশের কাজ, প্রত্যেকে হেডিং করো, নেফ্রনের বিভিন্ন অংশের কাজ। নেফ্রনের বিভিন্ন অংশের কাজ। দেখো তাহলে ফার্স্ট অংশ আমি কি বলবো, একদম গ্লোমেরুলাস থেকে স্টার্ট করি। দেখো গ্লোমেরুলাস কথাটাই কিন্তু তোমার বলতে পারি যে একটা ইংলিশ ওয়ার্ড, তো এটা কিন্তু কোনো বাংলা নেই। ইংলিশ স্পেলিংও লিখে রাখো, ইম্পর্টেন্ট। GLOMERULUS, এ হচ্ছে গ্লোমেরুলাস। এটি কোন বস্তুর ওপর কাজ করে? কোন বস্তুর ওপর কাজ করে লিখে না, বা কোন বস্তুকে শোষণ করে লিখে না, রক্তের তরল অংশ। ওকে, রক্তের তরল অংশ, বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এবার এর অ্যাকচুয়ালি কাজ কি, নিচে দেখো প্রথমটা যে স্টেপটা লেখাচ্ছি এটা কার ওপর কাজ করে, আর সেকেন্ড যেটা তীরচিহ্ন লেখাবো সেটা হচ্ছে কাজ। তাহলে কি কাজ করে এর কাজ হচ্ছে রক্তের পরিস্রাবণ, বুঝতে পারলে, বা যেটাকে আমরা বলতে পারি অনুপরিস্রাবণ। এর কাজ হচ্ছে অনুপরিস্রাবণ, বা প্যাকেটে লিখে রাখো রক্তের পরিস্রাবণ। এটা হলো গ্লোমেরুলাসের গুরুত্বপূর্ণ কাজ। হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করো, বায়োম্যান্স ক্যাপসুল। 2 নম্বর, বায়োম্যান্স ক্যাপসুল আমি ইংলিশে লিখছি কারণ বাংলাটা আগে আমি ওখানে লিখে দিয়েছি। বায়োম্যান্স ক্যাপসুল। ওকে, তাহলে বায়োম্যান্স ক্যাপসুল কার ওপর কাজ করে? পরিশ্রুত তরলের ওপর কাজ করে। পরিশ্রুত তরলের ওপর কাজ করে। কি কাজ? কাজটা কি? কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এই পরিশ্রুত তরলটাকে সংগ্রহ করব এবং সংগ্রহ করে সেটিকে বৃক্কীয় নালিকায় পাঠিয়ে দেব। ওকে, তাহলে লিখে নাও যে পরিশ্রুত তরলের সংগ্রহ, পরিশ্রুত তরলের সংগ্রহ ও তা বৃক্কীয় নালিকায় প্রেরণ। বৃক্কীয় নালিকায় প্রেরণ। ওকে, কাজগুলো বুঝতে পারছো? দেখো প্রথমটা কার ওপর কাজ করছে, পরেরটা কি কাজ করছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো তাহলে আমি যে ছবিটা আঁকলাম, ছবিটা যদি আমি ম্যালপিজিয়ান কর্পাসের অর্থাৎ গ্লোমেরুলাস বায়োম্যান্স ক্যাপসুল থেকে শুরু করি, ঠিক তার পরের অংশের নাম কি? ঠিক তার পরের অংশের নাম কি বলো, কি অংশ? ভেরি গুড, নিকটবর্তী সংবর্তনালিকা। নোট ডাউন করো, নিকটবর্তী সংবর্তনালিকা। নিকটবর্তী সংবর্তনালিকা। তাহলে নিকটবর্তী বললে ইংলিশটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, লিখে রাখো যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস। ওকে, এর কাজ কি বলতে পারবে? এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কার ওপর কাজ করে লিখে নাও, সোডিয়াম আয়নের ওপর কাজ করে, প্রচুর পরীক্ষায় আসে। এর সঙ্গে গ্লুকোজের ওপরও কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেন কিন্তু সোডিয়াম আয়ন,
কোশ্চেন আসে যে নেফ্রনের কোন অংশটি সোডিয়াম আয়নের সক্রিয় বিশোষণে সাহায্য করে, সেটা হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালিকা। ওকে, শুধু সোডিয়াম বা গ্লুকোজ নয়, এছাড়া বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ইউরিয়া, জল, এদের ওপর কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কার ওপর? সোডিয়াম আয়নের ওপর। ওকে, অসুবিধা নেই। চলো, এর কাজ কি লিখে রাখো, সক্রিয় বিশোষণ। এর কাজ কি? সক্রিয় বিশোষণ। ওকে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না, বোঝা গেছে? চলো নেক্সট, এবার বলো নিকটবর্তী সংবর্ত নালিকার পরে কোন অংশটি বর্তমান? কি ছবি এঁকেছিলাম বলো, সরে এসো আস্তে আস্তে ওই দিক থেকে। হেনলির লুপ, ভেরি গুড, হেনলির লুপ, দ্য লুপ অফ হেনলি। হেনলি লুপ জানি আমরা ইউ আকৃতি, যাকে বলা হয় লুপ অফ হেনলি। তাহলে হেনলির লুপ কার ওপর কাজ করে? লিখে রাখো, জল, ইউরিয়া আর হচ্ছে সোডিয়াম আয়ন। ওকে, কি কাজ করে? লিখে রাখো, নিষ্ক্রিয় বিশোষণ। নিষ্ক্রিয় বিশোষণ হয়েছে। চলো 5 নম্বর, তাহলে কি হবে? হেনলি লুপের পরবর্তী অংশের নাম কি? দূরবর্তী সংবর্ত নালিকা, ভেরি গুড, দূরবর্তী সংবর্ত নালিকা, যাকে বলে ডিস্টাল কনভলিউটেড টিবিউলস। দূরবর্তী সংবর্ত নালিকা, ইংলিশ লিখে রাখো, ডিস্টাল কনভলিউটেড টিবিউলস। ওকে, চলো, এটা কার ওপর কাজ করে? লিখে রাখো, এটি কাজ করে পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়া ও সোডিয়ামের ওপর। পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়া, কিছুটা পরিমাণ জল ও সোডিয়াম আয়নের ওপর কাজ করে। কি কাজ করে? এর কাজ কি? লিখে রাখো, সক্রিয় বিশোষণ ও ক্ষরণ। সক্রিয় বিশোষণ ও ক্ষরণ। ওকে, নোট ডাউন করেছো প্রত্যেকে? এবার লাস্ট অংশের নাম কি? 6 নম্বর অংশের নাম কি বলা উচিত? একদম এন্ড, সংগ্রাহী নালিকা। নোট ডাউন করে নাও, সংগ্রাহী নালিকা, যাকে ইংলিশে বলা হয় কালেক্টিভ টিবিউলস। লিখে নাও, সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকা, ইংলিশে বলা হয় কালেক্টিং টিবিউল। ওকে, সংগ্রাহী নালিকা। তাহলে সংগ্রাহী নালিকার কার কার ওপর কাজ করে? লেখো, পটাশিয়াম আর জলের ওপর। কি কাজ? কাজটা কি? এর কাজ প্রত্যেকেই জানা উচিত, দ্যাট ইজ সক্রিয় বিশোষণ। ওকে, এই হলো নেফ্রন বিভিন্ন অংশে কিভাবে কাজ হয়, বোঝা গেছে? এরপরে ভালো করে কোনটা বলো? দেখো, সক্রিয় বিশোষণ, দেখো সক্রিয় বিশোষণ কাকে বলে? যেখানে ডাইরেক্ট ওই প্রত্যেকটা নালিকার যে অন্তর্গাত্র রয়েছে সেটা দ্বারা যখন শোষিত হয় সেটা হচ্ছে সক্রিয় বিশোষণ। আর নিষ্ক্রিয় বিশোষণ মানে কি? ওই কোনো হচ্ছে নালিকা, তার অন্তর্গাত্র থেকে কোনো বিশেষ পদার্থ খরিত হয়, সেই পদার্থ যখন ওই সমস্ত পদার্থকে শোষণ করে যেটা ডাইরেক্ট ওই নালিকার দ্বারা সম্ভব হচ্ছে না, সেটাকে বলি আমরা নিষ্ক্রিয় বিশোষণ। ওকে, যখন আমরা উদ্ভিদের বা প্রাণীদের বিভিন্ন ক্রিয়াকার জন্য একটা চ্যাপ্টার পড়বো, যেখানে ব্যাপন, অভিসৃজন, শোষণ বা পরিবহন, এই ব্যাপারগুলো পড়বো, তখন কিন্তু সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ, সক্রিয় বিশোষণ, নিষ্ক্রিয় বিশোষণ, সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহন, এই ব্যাপারগুলো আরও ডিটেলসে বলবো। তবে একটা জিনিস মনে রাখো, যে কখন যদি কোনো নালিকা তার অন্তর্গাত্র দিয়ে ডাইরেক্ট কোনো বস্তু শোষণ করে সেটা পরিশ্রুত করে, সেটা হচ্ছে সক্রিয় শোষণ। যখন অন্য পদার্থের উপস্থিতিতে সেই অংশটি সেই প্রক্রিয়া সম্পূর্ণ করছে, তখন হচ্ছে নিষ্ক্রিয় বিশোষণ। ওকে, অসুবিধা নেই। চলো, এই যে 6টা অংশ বললাম, এই 6টা অংশ হচ্ছে নেফ্রনের বিভিন্ন অংশ, তার বিভিন্ন কাজ। ওকে, এরপরে যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, দ্যাট ইজ ইউরিন বা মূত্র। প্রত্যেকে হেডিং করো, ইউরিন বা মূত্র। দেখো, প্রথমেই যদি প্রশ্ন করা হয় মূত্রের পিএইচ কত, কি বলবে? মূত্রের পিএইচ কত? বলো বলো, কেউ বলতে পারবে মূত্রের পিএইচ কত? শাশ্বতী,
মূত্রের পিএইচ কত? 6.2 থেকে 6.4। কখনো কি মূত্র, অ্যাসিডিক তো হ্যাঁ। হ্যাঁ আমি ওটা বলছি, কখনো কি মূত্রের পিএইচ এর পেরোতে পারে, তোমার 7 পেরোতে পারে? না স্যার, বেসিক হয়ে যাচ্ছে। না স্যার। পেরোতে পারে, অফকোর্স পেরোতে পারে। রেঞ্জটা মনে রাখো, দেখো ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবে, 6.2 থেকে 7.5, এখানে স্টার দিয়ে রাখো, বেসিক হতেই পারে, এটা নয় যে হতে পারে না। কারণ এই যে রেঞ্জটা অনেকটাই বড় রেঞ্জ, এই রেঞ্জটা ডিপেন্ড করে অস্বাভাবিকতা স্বাভাবিকতার ওপর। বিভিন্ন যে পদার্থের উপস্থিত রয়েছে, যে স্বাভাবিক উপাদান অস্বাভাবিক উপাদান, এদের ওপর কিন্তু ডিপেন্ড করে পিএইচের মান চলতে থাকে। ওকে, পিএইচের মান নর্মালি যদি সাধারণ ক্ষেত্রে বলো, যে সাধারণ বেশিরভাগ ক্ষেত্রে এভারেজ, তাহলে বলতে পারি 6.2 থেকে 6.8, এটা নর্মাল রেঞ্জ। কিন্তু কখনো কখনো 7.5-এর দিকেও লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট যে পয়েন্ট, যে মূত্রের কালার কীরকম, হালকা মানে হলুদ বা হরিদ্রাব হয়, এই হরিদ্রাব হয় কিসের কারণে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন কম্পিটিটিভের জন্য। বলতে পারবে? বলতে পারবে? হ্যাঁ, ভেরি গুড। ইউরোক্রোম বা ইউরোবিলিন যেটা বলতে পারো, ইউরোক্রোম নোট ডাউন করো, ইউরোক্রোম বা ইউরোবিলিন, ইউরোক্রোম বা ইউরোবিলিন নামক রঞ্জকের উপস্থিতিতে, উপস্থিতিতে এটির বর্ণ হলুদ বা হরিদ্রাব হয়। একদম হলুদটা ঠিক না, হরিদ্রাব হয়। ওকে, অসুবিধা নেই, হ্যাঁ কি না, বোঝা গেছে? চলো নেক্সট যেটা বলা যায়, একটা ইম্পর্টেন্ট, যে মূত্রে উপস্থিত কোন হরমোন বা মূত্রে উপস্থিত কথাটা ঠিক নয়, যে আমাদের শরীরে উপস্থিত কোন হরমোন বিশেষ যে বৃক্কীয় নালিকের পুনঃশোষণে সাহায্য করে? বলতে পারবে? আমাদের মানবদেহের কোন হরমোন যে বৃক্কীয় নালিকার পুনঃশোষণে সাহায্য করে, যার ফলে মূত্র উৎপন্ন হয়? বলা যাবে? জাস্ট হেডিং ছোট করে পয়েন্ট করো, মূত্র উৎপাদন, অর্থাৎ ভেরি গুড, ADH নোট ডাউন করো, ADH। তাহলে মূত্র উৎপাদনে সবথেকে ভালো বা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কে? ADH। ফুল ফর্ম বলতে পারবে? অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। ওকে, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এই হরমোনটি কী করে? বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায়, যার ফলে কী হয়? মূত্র উৎপাদন হয়। বোঝা গেছে? হ্যাঁ কি না? এবার ভালো করে শোনো, মূত্রের উপাদান, এই মূত্রের উপাদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, উপাদান কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখো, উপাদান বললে যদি আমি বলি মূত্রকে যদি ভাগ করি, তাহলে কি বলতে পারি? মূত্রর মোটামুটি দুটো অংশ। কি কি? একটি তোমার জল, যেটা প্রায় 95%, আর একটা কি? কঠিন পদার্থ, যেটা 5%। ওকে, এই কঠিন পদার্থ আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটি অজৈব পদার্থ, আর একটি জৈব পদার্থ। একটু উদাহরণগুলো লিখে নিতে হবে, তাহলে সুবিধা হয়। দেখো কী কী অজৈব পদার্থ কী কী আছে, দ্যাট ইজ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, আয়রন, সালফেট, ফসফেট, PO4 3-, ম্যাগনেসিয়াম। দেখো এগুলো ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়ন হিসাবে থাকতে পারে। ওকে, আর জৈব পদার্থ কী কী আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, কিটোন বডি। ওকে, এগুলো হচ্ছে জৈব পদার্থ। বলো বোঝা গেছে না যায়নি? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে।
হ্যাঁ কি না? এইগুলো হচ্ছে জৈব পদার্থ মোটামুটি। দেখো 95% কিন্তু জল, বাকি 5%-এর মধ্যে মোটামুটি অজৈব রেসপেক্টে এইগুলো আর জৈব রেসপেক্টে এইগুলো পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায়। হয়েছে, অসুবিধা নেই। এরপর যেটা লাস্ট, যেটা আজকের এই মানব রেচনতন্ত্রের যেটা লাস্ট টপিক, যেটা সেটা হচ্ছে অস্বাভাবিক উপাদান। এই অস্বাভাবিক উপাদান সম্বন্ধে একটু লিখে লিখে নিতে হবে। চলো প্রত্যেকে হেডিং করো যে মূত্রের অস্বাভাবিক উপাদান। মূত্রের অস্বাভাবিক উপাদান। দেখো দেখো অস্বাভাবিক উপাদান বলে ফার্স্ট আমরা কোন উপাদানের কথা মাথায় আসবো বলতে পারবে? দ্যাট ইজ গ্লুকোজ। যদি মূত্রে গ্লুকোজ থাকে বা উপস্থিত লক্ষ্য করা যায়, সেই রোগকে কি বলে জানা উচিত। গ্লুকোসুরিয়া। ওকে, গ্লুকোসুরিয়া বা অনেকে গ্লুকোচুরিয়াও বলে। বোঝা গেছে? দেখো এটা কখন হয়? এটা হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে হয়। এই ডায়াবেটিস মেলিটাস এটা আবার কোন হরমোনের জন্য দায়ী বলতে পারবে? ইনসুলিনের জন্য। ব্যাকেটে একটা লিখে রাখো যে ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস, ওকে, যার জন্য এটা হয়। বোঝা গেছে? দেখো অনেকেই স্টুডেন্ট আমি দেখেছি ডায়াবেটিস ইনসিপিটাস আর ডায়াবেটিস মেলিটাসে কিন্তু পার্থক্য বুঝতে পারে না। ডায়াবেটিস দুরকম হয়। একটা ডায়াবেটিস মেলিটাস যেটাকে বলা হয় মধুমেহ, ওকে, যেখানে গ্লুকোজের পার্সেন্টটা বেড়ে যায়। বোঝা গেছে? হ্যাঁ কি না? আর ডায়াবেটিস ইনসিপিটাসটা কি হয়? যেখানে এডিএইচের প্রভাবে হয়, সেখানে পুনঃশোষণ ঠিক করে হয় না বলে মূত্রের পরিমাণটা বৃদ্ধি পায়। বুঝতে পারলে? মূত্রের পরিমাণটা বৃদ্ধি পায়, তাকে বলি কি ডায়াবেটিস ইনসিপিটাস। সেটা কার জন্য হয় সেটা দেখে আমি কোশ্চেনে লেখালাম আমি মূত্র আলোচনা শুরুর সময়, যে মূত্র উৎপাদনের জন্য দায়ীকে, মূত্র উৎপাদনের দায়ী হচ্ছে এডিএইচ। সেই এডিএইচের যদি প্রপার ক্রিয়া না হয় বা অ্যাবসেন্স থাকে, তখন পুনঃশোষণ ঘটে না, তাই হিউজ পরিমাণে জল মূত্র হিসেবে বেরিয়ে আসে, তাই কখন মূত্রের পরিমাণটা বৃদ্ধি পায়। তাকে কি বলি? তাকে বলি ডায়াবেটিস ইনসিপিটাস, নট মেলিটাস। মেলিটাসটা কখন হয়? যদি ইনসুলিনের অভাবে মূত্রে গ্লুকোজের উপস্থিতি লক্ষ্য করা যায়, তাকে গ্লুকোসুরিয়া বলে বা মধুমেহ বা ডায়াবেটিস বলে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? নেক্সট 2 নম্বর লেখো, প্রোটিন। হ্যাঁ বলো। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে সেটাকে তাহলে কি বলে? রক্তে বেড়ে গেলে এক্ষুনি লেখাবো। ডায়াবেটিস নয়? রক্তে রক্তে বেড়ে গেলে বুঝলাম না, বলো কথাটা বুঝতে পারলাম না। ব্লাড সুগার যেটা বলে, রক্তে গ্লুকোজ মাপা হয়, যে নরমাল রেঞ্জটা এক্সিড করে গেলে সেটা সেই রোগটাকে ডায়াবেটিস মেলিটাস বলে না? মানে বলে তো, বলছি তো, রক্তে যখন পরিমাণটা বাড়ছে সেই ইম্প্যাক্টটা কোথায় আসছে? মূত্রতেও তো হচ্ছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ইম্প্যাক্টটা তো মূত্রতেও হচ্ছে। দেখো যখন মূত্রে বাড়ছে তার নাম গ্লুকোসুরিয়া, যখন মানুষের রক্তে বাড়ছে তার নাম ডায়াবেটিস মেলিটাস। এবার ডায়াবেটিস মেলিটাসের প্রভাবে মূত্রে গ্লুকোজের পরিমাত্রাটা বেড়ে যাচ্ছে। ওকে, এইটা হচ্ছে, দেখো মেন কারণ যদি বলো সেটা হচ্ছে ইনসুলিনের অভাব। ইনসুলিনের অভাবে প্রথমে রক্তে বাড়াচ্ছে, তাকে বলছি ডায়াবেটিস মেলিটাস। রক্তে বাড়ার পরে হচ্ছে মূত্রে বাড়ছে, তাকে বলছি আমরা গ্লুকোসুরিয়া। ক্লিয়ার হয়েছে শাশ্বতী? ওকে, নেক্সট প্রোটিন। প্রোটিন যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় মূত্রে, তখন তাই কি বলি? তাকে বলি আমরা প্রোটিনুরিয়া। ওকে, মনে থাকবে। 3 নম্বর লিখে রাখো, যদি মূত্রে রক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়, খুব ডেঞ্জারাস রোগ, দ্যাট ইজ হিমাচুরিয়া। ওকে, এগুলো কিন্তু প্রত্যেকটা মূত্রের অস্বাভাবিক উপাদান। যদি মূত্রে এই রকম কোনো উপাদানের উপস্থিতি থাকে তখন এই সমস্ত রোগগুলো হয়। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট। আচ্ছা প্রত্যেকে লেখা হয়েছে, তাহলে আমি পেজ উল্টাবো। হ্যাঁ স্যার। ওকে, বাকিরা প্রত্যেকে হয়েছে তো? পূজা, এসা, মধুমিতা? হ্যাঁ স্যার। চল 4 নম্বর। 4 নম্বর নোট ডাউন করো যে কিটন বডি যখন রক্তে
রক্ত বলছি সরি, মূত্রে নির্গত, তখন কী বলে তাকে বলি কিটোনুরিয়া। এটাও কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাসের ফলে কিন্তু হয়। লিখে রাখো কিটোনুরিয়া। 5 নম্বর লিখে রাখো ফ্যাট। এটা কোশ্চেন এসেছিল WBCS-এ। যদি মূত্রে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় তাকে কি বলে? তাকে বলে লিপিউরিয়া। নামটা একটু শুনে রাখো, লিপিউরিয়া। ওকে, অসুবিধা নেই। চলো 6 নম্বর লাস্ট লিখে রাখো বিলিরুবিন। বিলিরুবিন, তাহলে বিলিরুবিন বেড়ে গেলে কাকে বলে? তাকে বিলিরুবিউরিয়া বলা হয়। নোট ডাউন করো, বিলিরুবিউরিয়া বলা হয়। ওকে, এটা কখন দেখা যায়? এটা জন্ডিস হলে দেখা যায়। এটা জন্ডিস রোগ হলে মূত্রে বিলিরুবিনের পরিমাণটা বৃদ্ধি পায়। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে? চল, এরপরে দেখো আমরা এতক্ষণ যেগুলো করলাম মূত্র, কিডনি, নেফ্রন, এই নিয়ে আলোচনা করলাম। বৃক্ক ছাড়া মানবদেহে আর কোনো রেচনাঙ্গ বর্তমান? আর কি কোনো রেচনাঙ্গ বর্তমান? অফকোর্স বর্তমান। কি কি বর্তমান? কি কি বর্তমান? ত্বক, ফুসফুস, যকৃৎ। ভেরি গুড, সুন্দর সুন্দর। লিখে নাও অন্যান্য রেচনাঙ্গ। নোট ডাউন করবে অন্যান্য রেচনাঙ্গ। অন্যান্য রেচনাঙ্গ বলতে ইম্পর্টেন্ট কোনটা? ফার্স্ট লেখো ত্বক। লেখো ত্বক বা স্কিন। ত্বককে কেন রেচনাঙ্গ বলা হচ্ছে? কারণ ত্বকের ওপরের যে ঘর্মগ্রন্থি রয়েছে সেখান থেকে নিঃসৃত ঘামের মাধ্যমে জল, খনিজ লবণ ও কিছু পরিমাণ অ্যামোনিয়া বাইরে বেরিয়ে যায়। কার মাধ্যমে? লিখে রাখো ঘর্মগ্রন্থির মাধ্যমে। কী বেরোয়? জল বেরোয়, খনিজ লবণ বেরোয়, অ্যামোনিয়া বেরোয় ও ইউরিয়া বেরোয়। ওকে, অসুবিধা নেই। চলো 2 নম্বর। আচ্ছা, জয়েন্ট একটু মিউট করো। নেক্সট, ফুসফুস। ফুসফুসকে কেন রেচনাঙ্গ বলা হচ্ছে বলতে পারবে? দেখো, ফুসফুসে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বা প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। ওকে, এই জন্য ফুসফুস হচ্ছে রেচনাঙ্গ। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, যকৃৎ। যকৃৎ কেন রেচনাঙ্গ বলা হয় বলো দেখি কেউ? একদমই তাই, বিলিরুবিন, বিলিভারডিন বেরিয়ে যায়। হ্যাঁ কি না? ভালো করে দেখো, শুধু বিলিরুবিন, বিলিভারডিন বেরোয় তা নয়, ভালো করে শোনো, অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। ওকে, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ লিখে নাও যে অর্নিথিন চক্র। কোশ্চেন আমি পোস্টিংয়ে পড়ানোর সময় আরও ডিটেলসে করাবো। এখানে অর্নিথিন চক্রে কী হয়? অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। ওকে, এছাড়া তোমার বিপাকের মাধ্যমে কি হয়? লিখে নাও, বিপাকের মাধ্যমে কি হয়? যকৃৎ থেকে যে পিত্তরসে বিলিরুবিন, বিলিভারডিন থাকে তা মলের দ্বারা নির্গত হয়। বিলিরুবিন ও বিলিভারডিন মলের মাধ্যমে নির্গত হয়। ওকে, এই কারণে যকৃৎকে বলা হয় সাহায্যকারী বা সহায়ক রেচনাঙ্গ। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? এই হলো মোটামুটি, ভালো করে শুনে নাও, এই হলো মোটামুটি মানবের রেচনতন্ত্র। এরপর প্রত্যেকে হেডিং করো লাস্ট টপিক আজকে, যে প্রাণীদের রেচন। ওকে, চলো প্রত্যেকে হেডিং করো প্রাণীদের রেচন। প্রাণীদের রেচন। দেখো, প্রাণীদের রেচনে বলতে কী লেখাবো আমি? প্রাণীরা বিভিন্ন, একদম প্রাণীদের শ্রেণীবিন্যাস অনুযায়ী একদম পরিফেরা থেকে স্তন্যপ্রায়ী বিভিন্ন রকম প্রাণীর উদাহরণ আছে। তাদের রেচনাঙ্গের নাম কি, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। মোটামুটি 10 রকম একটু করে রাখা দরকার, লিখে না। ফার্স্ট 1 নম্বর অ্যামিবা। অ্যামিবা রেচনাঙ্গের নাম কি দেখি কে বলতে পারে? সংকোচী গহ্বর। ভেরি গুড, সুন্দর। সংকোচনশীল গহ্বর। প্রত্যেকে নোট ডাউন করো, ইম্পর্টেন্ট। 2 নম্বর লিখে রাখো হাইড্রা।
হাইড্রারও তোমরা জানো, জলদি বলো। তল। দেহত্বক বা বডি সারফেস, দেহত্বক বা বডি সারফেস, ভেরি গুড। 3 নম্বর লিখে রাখো যে কৃমি, আচ্ছা কৃমি না, যকৃৎ কৃমি, যকৃৎ কৃমি বা চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা কৃমি, যকৃৎ কৃমি বা চ্যাপ্টা কৃমি। এদের কি হয়, এদের রেচনাঙ্গের নাম বলা উচিত ফ্লেম কোষ, ভেরি গুড, সুন্দর। ফ্লেম কোষ বা যেটাকে বাংলায় বলা হয় শিখা কোষ বা ফ্লেম সেল। ওকে, হচ্ছে। চলো 4 নম্বর, কেঁচো বা জোঁক, এদের রেচনাঙ্গের নাম কি? অনেকেই জানো, কেঁচো বা জোঁক, এদের রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া, ভেরি গুড, নেফ্রিডিয়া। নোট ডাউন করো প্রত্যেকে। 5 নম্বর, চিংড়ি, এটাও জানো, সবুজ গ্রন্থি, ভেরি গুড, সুন্দর, সবুজ গ্রন্থি, নোট ডাউন করো প্রত্যেকে। 6 নম্বর, মাছ, মাছের রেচনাঙ্গ দেখি কে বলতে পারে, মাছের রেচনাঙ্গ বলো বলো বলো। দেখো, বৃক্ক, বৃক্ক কিছুটা ক্ষেত্রে ফুলকা, যেমন মানুষের কিছুটা ক্ষেত্রে ফুসফুস, ওদেরও কিছুটা ক্ষেত্রে ফুলকা। ওকে, ব্যাং, ব্যাং কি হবে, বলো বলো বলো, ব্যাঙের কি হবে তাড়াতাড়ি? হ্যাঁ, সেই একই, বৃক্ষ, ও কিছুটা ক্ষেত্রে হেল্পিং হিসেবে ফুসফুস, আমি লেখাচ্ছি না। শুধু ব্যাং কেন, এরপরে যদি সরীসৃপ বলি, যে কোনো সরীসৃপ, তাদেরও কি হবে, তাদেরও সেই একই জিনিস, বৃক্ষ কিছুটা ক্ষেত্রে ফুসফুস, হ্যাঁ কি না? যদি মানুষ, মানুষ আর বলছি না আমি, বাদ দাও। ঝিনুক, ঝিনুকেরটা কিন্তু ইম্পর্টেন্ট, কোশ্চেন এসেছিল একবার। ঝিনুকেরটা কি হবে, লিখে নাও, দ্য অর্গান অফ বোজনাস বা বোজনাসের অঙ্গ, আশা করি নাম শুনেছ। ওকে, মোটামুটি প্রাণীদের রেচনের ক্ষেত্রে এই সমস্ত নামগুলো গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নোট ডাউন করা হয়েছে, হ্যাঁ কি না বলো, বুঝতে পারলে কি না? বোঝা গেছে? এই 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 হলো আমাদের টপিক। তবে হ্যাঁ, আর একটা ছোট্ট পার্ট বাকি আছে, এটা একটু ডেপথে জানার দরকার, যে এটা তো প্রাণীদের রেচন করাচ্ছি আমি, প্রাণীদের যে রেচন পদার্থগুলো যে উৎপন্ন হয়েছে, সেগুলো কি কি প্রকার উৎপন্ন হয় মোটামুটি? দেখো, মোটামুটি না 5 প্রকার রেচন পদার্থ বর্তমান। কি কি বলতে পারবে, কি কি 5 প্রকার রেচন পদার্থ বর্তমান? 1 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ অ্যামোনিয়া, তারপর ইউরিয়া, কিটোন বডি, কার্বন ডাইঅক্সাইড, বিলিরুবিন। ঠিক আছে, এবার আমরা লিস্ট করে লেখাবো যে কোন কোন রেচন পদার্থ উৎপন্ন হয়, কোথায় উৎপন্ন হয়, কেন উৎপন্ন হয়। ওকে, চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো যে প্রাণীদের বিভিন্ন রেচন পদার্থ, প্রাণীদের বিভিন্ন রেচন পদার্থ। ওকে, প্রাণীদের বিভিন্ন রেচন পদার্থ। দেখো, এটা তোমরা কলাম বানিয়ে নাও, এখানে এদিকে লেখো রেচন পদার্থ, এদিকে একটা দাগ দিয়ে লেখো হচ্ছে উৎপত্তি স্থান, তাহলে মনে রাখতে সুবিধা হবে, উৎপত্তি স্থান। এরপরে কি লিখবো, কি লিখি, হ্যাঁ, নির্গমনের, কি ভাষাটা ইউজ করব, নির্গমনের উপায়, হ্যাঁ, নির্গমনের উপায়, উপায়। এবার উৎপত্তির কারণ। ওকে, এই 4টে একটু তোমরা ভাগ করো, করেছো প্রত্যেকে? ফার্স্ট, রেচন পদার্থের নাম, উৎপত্তি স্থান, নির্গমনের উপায়, উৎপত্তির কারণ, লেখা হয়েছে? হলে বলবে আমাকে। চলো 1 নম্বর লেখো যে অ্যামোনিয়া, আমি NH3 লিখলাম, দ্যাট ইজ অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়া কোথায় উৎপন্ন হয়? খুব ইম্পর্টেন্ট, উৎপন্ন হয় কোথায়? কেউ যদি বলে বৃক্কে উৎপন্ন হয়, একদম ভুল, না। অ্যামোনিয়া কোথায় উৎপন্ন হয়? দেহকোষ, দেহকোষ। নির্গমন হয় কিভাবে? 2টো উপায়, ফার্স্ট হচ্ছে মূত্রের মাধ্যমে ও ঘামের মাধ্যমে, খুব অল্প পরিমাণে। এবার অ্যামোনিয়া যে উৎপন্ন হচ্ছে, এটা কেন উৎপন্ন হয়?
নোট ডাউন করো প্রোটিন বিপাক। ওকে, আমরা যে মাছ মাংস খাই তার দরুন এটা এক্সপেরিমেন্টালি ফাউন্ড, ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও আছে দেখবে, যে একটা রিজিয়নের মানুষজন ভেজ ভেজ খাচ্ছে, সেই ভেজ খাচ্ছে অর্থাৎ তাদের মধ্যে কোনো মাছ মাংস খাওয়ার প্রবণতা একদম নেই, প্রোটিন খাওয়া অনেক কম পরিমাণে খায়। আর আমরা প্রোটিন না খেয়েও তো বেঁচে থাকতে পারি, কোনো অসুবিধা হয় না, কারণ কার্বোহাইড্রেট খেয়েও আমরা বেঁচে থাকতে পারে। তো তাদের মূত্রের সঙ্গে যদি নন ভেজিটেরিয়ানদের মূত্রের পার্থক্য করা হয়, দেখা যায় যে হিউজ পরিমাণে একটা জিনিসেরই পার্থক্য, সেটা হচ্ছে অ্যামোনিয়ার। কারণ যে অ্যামোনিয়ার যে নাইট্রোজেন, এটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে প্রোটিন থেকে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। শুধু অ্যামোনিয়া নয়, ইউরিয়ার ক্ষেত্রে ইউরিয়াও কিন্তু একই রকমভাবে প্রযোজ্য। এই অ্যামোনিয়া ও ইউরিয়ার যে রেচনের প্রকৃতি, এটা উৎপন্ন হয় কোথা থেকে? প্রোটিন বিপাকের ফলে। ওকে, চলো 2 নম্বর নোট ডাউন করো, ইউরিয়া। ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয় যকৃৎ থেকে। ওকে, কিসের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে, আমি এক্ষুনি বললাম। ওকে, নির্গমনের উপায় কি? নির্গমনের উপায় একই ব্যাপার, মূত্র ও ঘামে খুব অল্প পরিমাণে, নয় বললেই চলে, মেন মূত্র। কিসের ফলে উৎপন্ন হয়? প্রোটিন বিপাক। ওকে, বোঝা গেছে? চলো 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোথায় উৎপন্ন হয় এটা বলা উচিত, শ্বসন পড়ানো হয়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড কোথায় উৎপন্ন হয়? এটা কে লাংস ফুসফুস বললো? কার্বন ডাইঅক্সাইড দেহের কোথায় উৎপন্ন হয়? ফুসফুসে একদমই নয়, দেহ কোষে। এ কী রে বাবা, এটা তো খুব খারাপ অ্যান্সার পেলাম তোমাদের থেকে। ফুসফুসে কোনো উৎপন্ন হতে পারে? ফুসফুস একটা মিডিয়েট হিসেবে কাজ করে, পাঠানো। ফুসফুসে উৎপন্ন হয় না। কার্বন ডাইঅক্সাইড কী করছি আমরা, যে কোনো অংশ, যে হাতে আমি লিখছি, এতক্ষণ ধরে পেনে আমি লিখছি বা তোমরাও খাতায় লিখছো, এই যে হাত বা আঙুল, এইখানে কাজ করার দরুন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। কিছুক্ষণ পরে হাতটা টায়ার্ড হয়ে যাচ্ছে, কেন? অক্সিজেন যোগান পাচ্ছে না বলে। কিছুক্ষণ হাতটাকে রেখে দিলাম, আমার এই হাতের প্রত্যেকটা আঙুলে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড চলে গেল, অক্সিজেন ফিরে এলো। হ্যাঁ কি না? সংবহন পদ্ধতি। তাহলে উৎপন্ন হয় কোথা থেকে কার্বন ডাইঅক্সাইড? দেহকোষ থেকে। কী হিসাবে বেরোয়? নিঃশ্বাস বায়ু হিসাবে বেরিয়ে যায়। হ্যাঁ কি না? নিঃশ্বাস বায়ুর মাধ্যমে বেরোয়। কিসের ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড? লিখে নাও, কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাক। কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাক। হয়েছে? নোট ডাউন করেছো? চলো 4 নম্বর লেখো, কিটোন বডি। কিটোন বডি কোথায় উৎপন্ন হয়? কিটোন বডি উৎপন্ন হয় যকৃতে। ওকে, কিভাবে নির্গত হয়? মূত্রের, একমাত্র মূত্রের মাধ্যমে নির্গত হয়। কিভাবে এটা হচ্ছে কিটোন বডি উৎপন্ন হয়? বলা উচিত, লিখে নাও, ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতিতে, বা ফ্যাটি অ্যাসিডের জারণ লিখে রাখো, ওমেগা জারণও হয়। ফ্যাটি অ্যাসিডের জারণে, ফ্যাটি অ্যাসিডের জারণে উৎপন্ন হয়। ওকে, ফ্যাটি অ্যাসিডের জারণে। 5 নম্বর নোট ডাউন করো, বিলিরুবিন ও বিলিভার্ডিন। বিলিরুবিন ও বিলিভার্ডিন কোথায় উৎপন্ন হয়? কেউ একজন বলো, কোথায় উৎপন্ন হয়? যকৃৎ। যকৃৎ। কী হিসাবে নির্গত হয়? মল হিসাবে নির্গত হয়, নট মূত্র, মল হিসাবে নির্গত হয়। মূত্রে চলে গেলে সেটা অস্বাভাবিক উপাদান। কিসের ফলে উৎপন্ন হয়? এটা দারুণ কোশ্চেন। কিসের জন্য উৎপন্ন হয়? এর কারণ কি বিলিরুবিন উৎপন্ন হওয়ার? এর কারণ হচ্ছে হিমোগ্লোবিন। ওকে, দেখো এই যে লেখালাম আমি, এটা কিন্তু আজকের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। গেছে বোঝা প্রত্যেকের? হ্যাঁ বলো, কি প্রশ্ন? একটা কোশ্চেন ছিল, তিমি মাছের প্রধান রেচন বস্তু কি? অপশন আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, কিটোন বডি। আরেকবার বলো। তিমি মাছের প্রধান রেচন বস্তুটি কি? রেচন বস্তু তিমি মাছের? তাহলে তিমি মাছের পদার্থটি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, কিটোন বডি। না, তোমার এখানে মানে প্রধান কথাটা উল্লেখ করেছে। প্রধান রেচন অঙ্গ যদি বলো, তাহলে দেখো রেচন রেচন যদি পদার্থের কথা বলা হয়, তাহলে কিন্তু অনেক অনেক কিছু পদার্থই উৎপন্ন হয়, 3 রেচন পদার্থ। তবে 3 রেচন পদার্থ, কিটোন, মানে কিটোন বডি সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হওয়ার কথা।
ওকে, কেন ফ্যাটি অ্যাসিডের কী বলবো জারণটা ওখানে প্রচুর পরিমাণে চলতে থাকে। তো ওদের তিমি মাছের কিটন বডি হওয়ার কথা। অ্যান্সার কি দিয়েছে, কিছু দিয়েছে কিছু? আচ্ছা জানি না, গুগলে দেখছিলাম ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড, আমাকে একটু দেখতে হবে, কেন কিটন বডি হিউজ পরিমাণে উৎপন্ন হয় এটা আমি জানি তিমি মাছের ফ্যাটি অ্যাসিডের জারণের কারণে। ঠিক আছে, আমি তাহলে এটা দেখে তোমাকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, রেশনাঙ্গ, তিমি মাছের রেশনাঙ্গ বলতে গেলে কিটন ইউরিক, দেখো যে 4টে অপশান আছে না, 4টেই কিন্তু উৎপন্ন হওয়ার কথা। প্রধান কথা মাংসাশী প্লাস স্তন্যপায়ী উৎপন্ন হওয়ার কথা। তার মধ্যে প্রধান কোনটা এটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, আমি তোমাকে দেখে জানিয়ে দেবো। ওকে, চলো দেখো, এই যে টপিকটা বললাম আগের দিন আমি উদ্ভিদের রেচন, আজকে হচ্ছে প্রাণীদের এই রেচনের বিভিন্ন অংশ, বিভিন্ন ভাগ ও রেচন পদার্থ কীভাবে হয় এটা ডিসকাস করলাম। এইটা নিয়ে আমার রেচন পুরোপুরি কমপ্লিট হলো। পরের ক্লাসে আমি স্টার্ট করব স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কিন্তু মারাত্মক ডেপথলি মারাত্মক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, স্নায়ুতন্ত্রের ক্লাসে কিন্তু প্রত্যেকে উপস্থিত থেকো। বুঝতে পারলে? চল, আজকে এতটাই।